আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 11 দলীয় জোটের উদ্যোগে জগন্নাথপুর ইউনিয়ন কর্তৃক আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত ভাই সভাপতি, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান একরাম, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের সম্মানিত ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মুসলমান এবং সনাতনী ধর্মের সম্মানিত ভাই এবং বোনেরা, শ্রেণীভেদে আপনাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং আদাব। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কিন্তু মনটা ভালো নেই। 16 বছর পরে রক্ত দিয়ে, জীবন দিয়ে যখন একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশে মানুষের স্বপ্ন ছিল বিগত 54 বছরের মতো আর কোনো হানাহানি হবে না, আর কোনো রক্ত ঝরবে না। মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে, স্বাধীনভাবে তাদের নিজ নিজ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। একটা আনন্দঘন পরিবেশে, উৎসব মুখর পরিবেশে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তার পূর্বেই সারা বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে রক্তের হোলি খেলা চলছে। একটি রাজনৈতিক দল 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে যারা লুটপাটে ব্যস্ত ছিল, যারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিল, যারা দখলবাজিতে ব্যস্ত ছিল, যারা মানুষের উপরে জুলুম নির্যাতনে ব্যস্ত ছিল, যারা মানুষের রাষ্ট্র সংস্কারের পরিবর্তে নিজেদের আখের গুছাতে যারা ব্যস্ত ছিল, তারা আগামী নির্বাচনে হেরে যাওয়ার একটা বড় আশঙ্কা যখন তাদের মধ্যে তৈরি হয়েছে, তখন তারা পেশি শক্তি দিয়ে সেই বিগত সময়গুলোর মতো করে তারা ব্যালট বাক্স ছিনতাই, মানুষদেরকে হুমকি ধুমকি দিয়ে ভোট নেওয়ার চেষ্টার মধ্যে লিপ্ত হয়েছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে আমাদের মহিলা কর্মীদের উপরে হামলা চলছে। আমাদের মহিলা কর্মীরা যখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে যখন নির্বাচনের ভোট চাচ্ছে, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে, তখন আমাদের পর্দানশীল মহিলাদের উপরে কি নৃশংস হামলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে হয়েছে, আপনারা তা লক্ষ্য করেছেন। গতকালকে শেরপুরে আমাদের ভাই রেজাউল করিমকে নৃশংসভাবে তারা হত্যা করে সেই 5ই আগস্টের পূর্বের সেই রাজনীতি তারা আবার শুরু করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, 16 বছর যারা জুলুম নির্যাতন করে লাশের রাজনীতি করেও এই বাংলাদেশের ক্ষমতার মসনদে যারা টিকে থাকতে পারেনি, একই কায়দায়, একই মানসিকতা নিয়ে, একই আচরণ করে, একই কায়দায় লাশের রাজনীতি করে যদি আপনারা আবার ক্ষমতার মসনদে যাওয়ার স্বপ্ন দেখেন, এই স্বপ্ন আপনাদের ধূলিসাৎ করে দিবে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নীরব ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে। আমরা সারা বাংলাদেশে যেখানেই রক্ত ঝরেছে, শেরপুরে আমাদের ভাই শহীদ হয়েছে, আমরা প্রত্যেকটা বিন্দু রক্ত এবং লাশের বদলা নিতে চাই আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচনে নীরব ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে আর কোন সন্ত্রাসীদের স্থান দিতে চাই না, কোন মাস্তানদের জায়গা করে দিতে চাই না, কোন ওই ব্যালট বাক্স ছিনতাইকারীদের হাতে আমরা বাংলাদেশের ক্ষমতার মসনদ আর তুলে দিতে চাই না ইনশাআল্লাহ। ইতিমধ্যে সারা বাংলাদেশে
গণজাগরণ তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে। আমাদের মহিলা কর্মীরা রাজপথে নেমেছে। তারা একদিকে যেভাবে ভোট চাচ্ছে, ভোটের জন্য গণসংযোগ করছে, যেখানে হামলা হচ্ছে সেখানে আমাদের মহিলা কর্মী ভাইরা প্রতিবাদের দেওয়াল রচনা করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা প্রশাসনকে বলবো, আমরা চাই উৎসব মুখর পরিবেশ একটা নির্বাচন হোক। মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। আমাদের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা স্বাধীনভাবে, এজন্য জামাত ইসলামী হয়েছে রাজাকার। আর যখন আমরা আপনাদের সাথে ছিলাম তখন ছিলাম আপনাদের বন্ধু। আমরা এই হলো আপনাদের রাজনীতি। এই রাজাকার শব্দ বলতে বলতে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের শক্তি বলতে বলতে ফেলে তুলেছিল বিগত সরকার। একটা পর্যায়ে এই কথাগুলোই তাদের পতনের কারণ হয়েছে। সুতরাং আজকের নির্বাচনের পূর্ব মুহূর্তে যারা রাজাকার শব্দ আবার নিয়েছে, যারা মানুষদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছেন, তারাই আগামী নির্বাচনে বিভ্রান্ত হবে এবং তারাই প্রত্যাখ্যাত হবে জনগণের কাছ থেকে ইনশাআল্লাহ। আমাদেরকে ক্ষমা চাইতে হবে না। আগে আপনারা বিগত 1 বছরের এই যে চুরি ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, দখলবাজি করেছেন, টেন্ডারবাজি করেছেন, যে দুর্নীতি করেছেন, যে চাঁদাবাজি করেছেন, এর জন্য আগে জনগণের কাছে ক্ষমা চান, তারপরে জনগণের কাছে ভোট চাইতে চান। নইলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। এখানে সনাতন ধর্মের ভাই এবং বোনেরা আছেন, তারা এর যথেষ্ট প্রমাণ। কিভাবে নীরবে তাদের উপরে চাঁদাবাজি হয়েছে, কিভাবে হিন্দুদের বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে তাদের স্বর্ণ অলংকার কিভাবে চুরি করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তাদের উপরে কিভাবে জুলুম নির্যাতন চালিয়ে তাদেরকে হুমকি দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। আজকে এই হিন্দু ভাইদের পিছনে আবার তারা কিন্তু ভোট চাইতে যাবে। আমার দৃঢ় বিশ্বাস, আমার সনাতনের ধর্মের ভাই এবং বোনেরা ভুলে যায়নি সেই ইতিহাস। আপনাদের নীরবে যে চাঁদাবাজি হয়েছে, দখলবাজি হয়েছে, আপনাদের উপরে মিথ্যা মামলা দিয়ে কিভাবে আপনাদেরকে হয়রানি করা হয়েছে, এই ইতিহাস আপনারা ভুলে যাননি। আগামী 12ই ফেব্রুয়ারি নীরব বেরোজ বিপ্লবের মধ্য দিয়ে আপনারা আপনাদের প্রতিবাদটুকু সেদিনই জানিয়ে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা উত্তরবঙ্গের মানুষ অত্যন্ত অবহেলিত এলাকার মানুষ। প্রতি 5 বছর পর পর আমরা 3 জন করে এমপি এই ঠাকুরকে আমরা উপহার দিয়েছি। কিন্তু এই সকল এমপিরা যখন মন্ত্রী হয়েছে, পাওয়ারফুল হয়েছে, তারা ঠাকুরগাঁও জনগণের জন্য কোনো উপহার দিতে পারেনি। আজকে দেখুন, আমরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছি। 17 লক্ষ মানুষের জন্য একটি মাত্র হসপিটাল আছে, যেখানে গেলে আমরা ভালো ট্রিটমেন্ট পাই না। আমাদেরকে রংপুরে রেফার করে দেওয়া হয়, ঢাকায় রেফার করে দেওয়া হয়, দিনাজপুরে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। কিন্তু যারা রাজনৈতিক নেতা, যারা এমপি ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, তারা তার খোঁজ খবর রাখে না। কয়জন মানুষের সামর্থ্য আছে ভাই ঢাকা রংপুর গিয়ে ট্রিটমেন্ট করার? অধিকাংশ মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। অনেক মানুষ পথের মধ্যে মারা যাচ্ছে, কেউ কারো খোঁজ খবর রাখে না। খোঁজ রাখবে কেমনি? তারা তো যায় হলো থাইল্যান্ডে ট্রিটমেন্ট করার জন্য, তারা তো যায় হলো সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করার জন্য। একটু কাশি হয়, হাসি হয়, টাকা আছে, মানুষের লুটপাটের টাকা, এগুলো দিয়ে তারা ওই ট্রিটমেন্ট করতে যাবে থাইল্যান্ড, সিঙ্গাপুর আর হলো মানে আমেরিকা আর ইংল্যান্ডে তারা ট্রিটমেন্ট করতে যাবে। গরিব মানুষের খোঁজ খবর রাখে তারা? সদর হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট নিয়েছে তারা? যদি সদর হাসপাতালে তারা ঢুকতো তাহলে বুঝতে পারতো এই ঠাকুরগাঁও জনগণ ট্রিটমেন্টের ক্ষেত্রে কি কষ্ট ভোগান্তির শিকার হচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিন আমি কথা দিচ্ছি, আমি যদি নির্বাচিত হতে পারি, আগামী দিনে এই ঠাকুরগাঁও ওই রংপুর, দিনাজপুর এবং ঢাকার মতো করে উন্নত আধুনিক মেডিকেল কলেজ, হাসপাতাল করে তোলার মাধ্যমে এই ঠাকুরগাঁও আবহাওয়ার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এই ঠাকুরগাঁওকে আগামী দিনে শিক্ষার শহরে পরিণত করতে চাই। আজকে বাংলাদেশ যদি একবার চোখ বুলান দেখবেন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। দুর্ভাগ্য, আমাদের ঠাকুরগাঁওয়ে কোনো বিশ্ববিদ্যালয় নাই। এখানকার নেতারা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নও দেখেনি, তারা চায় না এখানে বিশ্ববিদ্যালয় হোক। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা যদি বিজয় হতে পারি, এই ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় আসবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, কৃষি কলেজ হবে,
এই বড় বড় 3টি প্রতিষ্ঠান গড়ার মধ্য দিয়ে আমরা শিক্ষার আলো প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেব। আমাদের নতুন প্রজন্মের সন্তানরা বুঝগানে হওয়ার পরেই দেখবে আমাদের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আছে, সুতরাং এই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তাদের মধ্যে তৈরি হবে। ঘরে ঘরে একটা সময় উচ্চ শিক্ষিত সন্তানরা তৈরি হবে, যারা এক সময় এই ঠাকুরগাঁকে বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে ধরবার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আজকে এই ঠাকুরগাঁও রাস্তাঘাট দেখবেন কি দুরবস্থা। আমি আজকে জগন্নাথপুর ইউনিয়নের প্রত্যেকটা প্রান্তরে ঘুরে বেরিয়েছি, সকাল থেকেই ঢুকেছি জগন্নাথপুর ইউনিয়নের মধ্যে। আমি দেখেছি রাস্তাঘাটের কি দুরবস্থা। শুকনো মৌসুমে গাড়ি নিয়ে যাওয়া যায় না, বর্ষাকালে কিভাবে এই রাস্তাগুলো দিয়ে মানুষ চলাচল করে। ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা এই সমস্ত কাঁচা রাস্তাগুলোর তালিকা সংগ্রহ করেছি, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছি। পর্যায়ক্রমে কিছু রাস্তার কাজ শুরু হয়েছে, বাকি রাস্তাগুলোর কাজ ইনশাআল্লাহ আমরা বিজয় হলে এই ঠাকুরগাঁও সদরের কোন কাঁচা রাস্তা আর কাঁচা রাখতে দেব না, সকল রাস্তাগুলো পাকা করে মানুষের চলাচলের সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আজকে ঠাকুরগাঁও আরেকটা বড় ধরনের সমস্যা আপনারা যেটা ফিল করেন সেটি হলো বেকার সমস্যা। বেকার সমস্যা এখানে আমাদের উঠতি বয়সী মেয়েরা ঠাকুরগাঁয় কোনো কাজ না পাওয়ার কারণে, উঠতি বয়সী ছেলেরা এই ঠাকুরগাঁয় কাজ না থাকার কারণে গাজীপুর এবং নারায়ণগঞ্জের কারখানাগুলোতে অনিরাপদ পরিবেশে অল্প টাকা বেতনে চাকরি করতে যায় না ভাই? আমি অনেকের সাথে আমার কথা হয়েছে, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলেছে ভাই আমার মা অসুস্থ, আমার মার ট্রিটমেন্টের কোনো টাকা নাই, ওষুধ কেনার টাকা নাই, যার কারণে আমি মা বাবা ভাই বোন সব ছেড়ে এসে এই নারায়ণগঞ্জে একটা কারখানায় চাকরি নিয়েছি, কিছু টাকা ইনকাম করে আমার মার জন্য পাঠাই। আমি তখন কষ্ট হয়, এই মেয়েটাকে যদি আমরা ঠাকুরগাঁয় কোনো একটা জায়গায় চাকরি দিতে পারতাম তাহলে এই মেয়েটা হয়তো বাবা মার স্নেহ মমতায় তাদের নিরাপত্তায় থাকতে পারত। আজকে সে সব বাদ দিয়ে পেটের দায়ে, পেটের জন্য শুধুমাত্র ওই নারায়ণগঞ্জ এবং গাজীপুরে গিয়েছে। ইনশাআল্লাহ আগামীতে এই ঠাকুরগাঁকে আমরা বেকার মুক্ত ঘোষণা করবো। ঠাকুরগাঁও বড় বড় ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে, এই ঠাকুরগাঁও ইপিজেড চালুর মধ্য দিয়ে হাজার হাজার বেকার পড়ে থাকা সন্তানদের জন্য, ছেলে মেয়েদের জন্য এই ঠাকুরগাঁও কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর কাউকে ওই নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকায় অনিরাপদ পরিবেশে কাউকে চাকরি করার জন্য যেতে দেব না। এই ঠাকুরগাঁও হবে তাদের কর্মসংস্থানের জায়গা। ঠাকুরগাঁও চাকরি করবে, নিজের বাড়ির খেয়ে চাকরি করার পরে সেখান থেকে আবার ঘরে ফিরে এসে বাবা মার স্নেহ মমতায় থাকবে, তার উদ্যোগ আমরা নেব ইনশাআল্লাহ। আমরা আজকে দেখুন আমাদের কৃষকরা আজকে সার পায় না, সার পায়। ঠাকুরগাঁও হলো কৃষি প্রধান এলাকা, তাই না ভাই? কৃষি প্রধান এলাকা, এখানে কৃষির উপরেই এখানকার মানুষদের সবকিছু চলে, কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দিয়ে সারা বাংলাদেশে খাবার জোগাচ্ছে। কিন্তু আমার এই ঠাকুরগাঁও কৃষকদের যখন কৃষি কাজ করতে যাবে তখন সার দেওয়া হয় না। রাষ্ট্র সরকার সার পাঠায়, মাঝখানে একটা সিন্ডিকেট এই সার থেকে আমার কৃষকদেরকে বঞ্চিত করছে। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকদের জন্য যে সার বরাদ্দ হয় যথাযথভাবে কৃষকদের কাছে সেই সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। মাঝখানের কোন সিন্ডিকেট থাকবে না, সিন্ডিকেট ভেঙে দিয়ে কৃষকদের সর্ব অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কৃষকদেরকে আমরা বিনা সুদে ঋণের ব্যবস্থা করব। কোন কৃষিবিদ সুদ ভিত্তিক ঋণ নিয়ে আর কৃষিকাজ করতে হবে না। আপনার সুদবিহীন ঋণ নিয়ে সুন্দরভাবে কৃষিকাজ করে আপনার সংসার চালাতে পারেন, কৃষিকাজ করে আপনার জীবন নির্বাহ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে আমার বোনেরা আসছেন, অনেক ব্যস্ততা তাদের, সবকিছুকে উপেক্ষা করে শুধুমাত্র আমার কথা শুনবার জন্য, আমাকে দেখার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে দেখুন আমার মায়েদের, আমার বোনদের সামাজিক নিরাপত্তা আজকে আমরা দিতে পারছি না। আমার বোন যখন স্কুলে যায় সেখান থেকে নিরাপদে ফিরে আসবে কিনা তার গ্যারান্টি কিন্তু আজকে আমরা দিতে পারছি না। আমার বোন যখন কলেজে পড়াশোনা করতে যায় সেখান থেকে তারা নিরাপদে ফিরে আসবে কিনা। আমার বোনেরা যখন বিভিন্ন জায়গায় চাকরি করে তাদের দিকে এক শ্রেণীর মানুষ লোলুপ দৃষ্টি থেকে তাকিয়ে থাকে, তাদেরকে খুবলে খাওয়ার চেষ্টা করে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমার মায়েদের জন্য, আমার বোনদের জন্য আমরা নিরাপদ জায়গা করে দেব।
স্কুলে যাবে, কলেজে পড়াশোনা করবে, চাকরি করবে, মাঠে ঘাটে যারা কাজ করবে, তাদের দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না। এই ধরনের নিরাপদ ব্যবস্থা আমার বোনদের জন্য আমরা করে দেবো ইনশাআল্লাহ। তাদের সামাজিক যে মর্যাদা, তাদের যে অধিকার, সেই অধিকার আমরা প্রতিষ্ঠিত করে দেবো ইনশাআল্লাহ। আমার বোনেরা যারা উদ্যোক্তা হতে চান, আমি একটু আগে একটা জায়গায় গিয়েছিলাম, একজন বোন একটা এনজিও থেকে ঋণ নিয়েছে, ঋণ নিয়ে একটা গাভী কিনেছে, সে ঋণ পরিশোধ করার জন্য আসছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বোন কত টাকা ঋণ নিয়েছে? আমরা আজানটা শুনি আগে। ভাই এবং বোনেরা, আমি বলছিলাম ওই বোনটাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনার কত টাকা ঋণ নিয়েছেন, 50,000 টাকা ঋণ নিয়ে একটা গাভী কিনেছে, এখন কিস্তিতে সেই ঋণটা পরিশোধ করছেন। সেই ঋণ পরিশোধ করতে গিয়ে দেখলাম যে আরো অতিরিক্ত তাকে 10 থেকে 15,000 টাকা দিতে হচ্ছে। আমি তাকে আশ্বস্ত করলাম, ইনশাআল্লাহ বোন, আল্লাহ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে, আপনারা যারা উদ্যোক্তা হতে চান, আপনাদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা আমরা করে দেব। এই ঋণ নিয়ে আপনারা উদ্যোক্তা হবেন, নিজেরা স্বাবলম্বী হবেন, আরো 10 জন বোনের দায়িত্ব আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আগামী দিনে। সম্মানিত সনাতন ধর্মের ভাই এবং বোনেরা, আপনাদেরকে বলতে চাই, আজকে যেই দলটা 1 বছর ধরে আপনাদের উপরে জুলুম নির্যাতন চালিয়ে আপনাদেরকে ভারতে পাঠিয়ে দিতে চেয়েছিল, আমরা দেখেছি এম্বাসিগুলোতে হিন্দু ভাইরা ভিসা প্রসেসিং এর জন্য অনেক ভিড়। আমরা জিজ্ঞেস করলাম এত ভিড় কেন এখানে? যাই আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে সনাতন ধর্মের ভাইরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য তারা ওই এম্বাসিগুলোতে, ইন্ডিয়ান এম্বাসিতে ভিড় জমিয়েছে। কারণ কি? রাতের অন্ধকারে তাদের উপরে যেভাবে চাঁদাবাজি হচ্ছে, যেভাবে হুমকি তুমকি হচ্ছে, তাদের স্বর্ণ লঙ্কা যেভাবে লুটপাট হচ্ছে, তাদের দোকানপাট গুলো যেভাবে লুটপাট হয়েছে, তাদের বাড়িঘরগুলো যেভাবে দখল করার চেষ্টা করা হয়েছে। আমি বহু হিন্দু ফ্যামিলিতে গিয়েছি, তারা নীরবে আমার সামনে কেঁদে ফেলেছে যে ভাই, আমার এই দোকানে লক্ষ লক্ষ টাকার মাল ছিল, সব লুটপাট করে নিয়ে গেছে। ভাই, আমার 4টা গাভী ছিল, গাভীগুলো সব লুটপাট করে নিয়ে গেছে ওই বিএনপির কর্মীরা। এরা ক্ষমতায় আসার আগেই এইভাবে যেভাবে আপনাদের কাছে লুটপাট করেছে, এরা যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদেরকে আর বাংলাদেশে থাকতে দেবে না, আপনাদের সবকিছু লুটপাট করে নিয়ে আপনাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। সুতরাং সাবধান। তারা এখন বলছে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে নাকি পূজা থাকবে না, মণ্ডপ থাকবে না, সিঁদুর থাকবে না, মহিলাদেরকে নাকি আমরা বোরকা পরাই দেব। আমি স্পষ্ট করে বলতে চাই, জামাত ইসলামী কখনোই এই কাজ করেনি, করবে না। জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না, আগামী দিন আপনাদের মন্দিরও পাহারা দেওয়ার লাগবে না, তার নিরাপত্তার ব্যবস্থা জামাত ইসলামী গ্রহণ করবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী চায় মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্মীয় কৃষ্টি কালচার পালন করবে, একসাথে বসবাস করবে, কেউ কারো উপরে হস্তক্ষেপ করবে না ইনশাআল্লাহ। এই বার্তা সম্পর্কে বলতে চাই, আমি কয়েক মাস আগে এই স্কুলে এসেছিলাম, স্যারদের নিয়ে আমি কথা বলেছি, এখানকার স্টুডেন্টদের নিয়ে আমি কথা বলেছিলাম। এখানকার শিক্ষক এবং ছাত্রছাত্রীদের প্রাণের দাবি হলো এই মাঠটা নাকি গরুর হাট বসে, গরুর হাট বসার কারণে তাদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ এখানে থাকে না। আসলে তো যেই মাঠে, এই মাঠটা হলো স্কুলের মাঠ, এই মাঠটা হলো স্কুলের মাঠ, এটা হলো স্কুলের স্টুডেন্টরা এখানে খেলাধুলা করবে, আনন্দ ফুর্তি করবে, তাদের মানসিক বিকাশ হবে। কিন্তু এই মাঠটা নাকি গরু হাট দিয়ে দখল করে রাখা হয়েছে, যার কারণে অনেক ভালো ভালো স্টুডেন্টরা শিক্ষার মান এখানে ভালো না থাকার কারণে তারা স্কুলে ভর্তি হয় না। শিক্ষকরা আফসোস করে বলতেছে যে এই গরু হাট যদি এখান থেকে না সরানো হয়, তারা কোনো ভালো স্টুডেন্ট আমরা এখানে পাচ্ছি না, এবং আসতে চায় না শুধু পরিবেশগত কারণে। আমি তাদেরকে কথা দিয়েছি, তারা এটা অসংখ্য করেছে যে বারবার তারা এই উদ্যোগ নিয়েছে, প্রশাসনও এই উদ্যোগ নিয়েছে, কিন্তু কোন একটা রাজনৈতিক দলের হস্তক্ষেপে
সেই উদ্যোগ সবসময় ব্যর্থ হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী দিনে এখানে গরুহাট এর পরিবর্তে আরেকটা জায়গায় গরুহাট স্থাপন করা হবে। গরুর হাট থাকবে, কিন্তু এই মাঠে না, এটা আরেকটা জায়গায় গরুহাট স্থাপন করা হবে। এটা স্কুলের মাঠ থাকবে, ছাত্রছাত্রীদের জন্য এই মাঠটা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি সর্বশেষ আপনাদের কাছে একটু দোয়া চেয়ে যাচ্ছি। আগামী 12 ফেব্রুয়ারি, জি আরেকজন ভাই বলছেন যে গরুহাট যেখানে, দেখেন কিভাবে চাঁদাবাজি, ওই যে বলছিলাম না একটু একটু আগে চাঁদাবাজি হয়েছে, 16 বছর চাঁদাবাজির শিকার হয়েছি, কিন্তু এখন চাঁদার রেট বেড়ে গেছে। ঢাকার ফুটপাত, এখানেও ঠাকুরগাঁও একই রকম কালচার হয়েছে। ঢাকার ফুটপাতে একজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম, রাস্তার ধারে একটা দোকান, যে ভাই কত টাকা, এখন কি অবস্থা? কয় ভাই এখন 200 টাকা দিতে হয়, আগে দিতে 100, এখন 200 দিতে হচ্ছে, ডাবল হয়ে গেছে চাঁদা। এই গরুহাট, গরুর লেখানি নাকি ছিল 230 টাকা, আর এখন হয়ে গেছে 500 কত টাকা, 550 টাকা। দেখেন চাঁদার রেট কিভাবে বাড়ে। ক্ষমতা আসার আগে যেভাবে চাঁদাবাজি বাড়ানো শুরু করেছে, ক্ষমতা আসলে তো সব কিনে ফেলবে ভাই। সুতরাং এদের কাছ থেকে আমরা মুক্তি পেতে চাই, এই দেশকে হেফাজত করতে হবে। যাদের হাতে ওই গরিব মানুষদের 10 কেজি চাল নিরাপদ থাকে না, যাদের হাতে আমাদের মা বোনদের ইজ্জত নিরাপদ থাকে না, যাদের হাতে আমার গরিব লোকদের ভিজিএফ কার্ডের চাল নিরাপদ থাকে না, যাদের হাতে আমার বিধবা মায়েদের বিধবা ভাতার কার্ড নিরাপদ থাকে না, যাদের হাতে আমাদের বয়স্ক মা এবং বাবাদের বয়স্ক মাদের কার্ড নিরাপদ থাকে না, তাদের হাতে যদি আমরা রাষ্ট্র ক্ষমতা তুলে দেই, রাষ্ট্রের এত সম্পদ তুলে দেই, সবকিছু নিজের পৈতৃক সম্পত্তি মনে করে সব লুটপাট করে খেয়ে ফেলবে ভাই। এই জন্য তাদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। পরিশেষে আমি শুধু এটুকু কথা বলে শেষ করব, 12 ফেব্রুয়ারির আগে হয়তোবা আর হয়তো আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। শিডিউল অনুযায়ী হয়তো আমাকে সব জায়গায় যেহেতু পৌঁছাতে হবে, হয়তো আপনাদের কাছে আসতে পারবো না। আমি আপনাদের একজন ভাই, আমার জন্য একটা সময় অনেক কেঁদেছেন, আপনারা রোজা রেখেছেন আমার জন্য অনেকেই, তাহাজ্জুদের নামাজ আমার জন্য দোয়া করেছেন। যখন আপনাদের কাছে খবর এসেছিল আমাদের সন্তান দেলোয়ারকে মেরে ফেলা হয়েছে, মিডিয়া এসেছিল আমি নাকি মারা গিয়েছি, ঘন্টার পর ঘন্টা যখন আমাকে ঝুলিয়ে রেখে আমার উপরে নির্যাতন করা হয়েছিল, প্লাস দিয়ে যখন আমার নখগুলোকে তুলে ফেলা হচ্ছিল, যখন আমাকে হাত পা বেঁধে গরুর মতো করে যখন আমাকে পিটানো হয়েছিল, আমি একটা পর্যায়ে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আমাকে তার হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছে। আবার যখন আমাকে আমার হুঁশ ফিরে এসেছে, তখন আবার আমাকে নিয়ে তারা তাদের নোংরা খেলাগুলো খেলেছে। কারেন্ট শক দিয়ে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে নষ্ট করে দেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করেছে। সেই সময় আমার জন্য আপনারা অনেক কেঁদেছেন, আমার জন্য চোখের পানি ফেলেছেন, তাহাজ্জুদ নামাজে দোয়া করেছেন, রোজা রেখেছেন, মসজিদে মসজিদে অনেক দোয়া হয়েছে। আপনারা দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে কবুল করেছেন, আমাকে সেখান থেকে মুক্ত করে নিয়ে এসেছেন, আমাকে আজকে শারীরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করেছেন। আপনাদের কাছে দোয়া চাই। আমি বের হওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে, আমি আল্লাহর গোলামি করব আর মানবতার সেবায় কাজ করব। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে সুযোগ চাই, আমার একটিবারের জন্য আপনাদের সেবা করার সুযোগ দেবেন। রাষ্ট্রের একটি পয়সা আমার পকেটে ঢুকবে না, রাষ্ট্র থেকে যা আনবো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটাই শুধুমাত্র পালন করবো। সম্মানিত ভাই এবং বোনেরা, ইনশাআল্লাহ আমি আপনাদের সেবক হতে চাই, আপনাদের শাসক হতে চাই না। আমি আপনাদের জন্য কাজ করতে চাই। বিগত 54 বছরে যারা কাজ করেনি, আমি সেই অসমাপ্ত কাজগুলোকে আমি এখানে পূরণ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।